আমি কি স্টার্ট করব? হ্যালো, হ্যালো। ম্যাম 11 জন এখন পার্টিসিপেন্ট আছে। মোটামুটি কত আসে? ওদের তো পার্ট 1, তো ওদের তো এখনো একটা পরীক্ষা বাকি। ঠিক আছে, এবার স্টার্ট করি। 10 মিনিট হয়ে গেছে। আজকের টপিক হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি। ভেরি ইম্পর্টেন্ট টপিক এই কারণে, এটা থিওরিতে যেমন আসে, প্র্যাকটিক্যালে আসে। প্র্যাকটিক্যালি মানে টেবলে, ভাইভা টেবলে যখন স্পেসমেন দেওয়া হয় তাতে আসে। তো খুব ইম্পর্টেন্ট টপিক, এবং পরে প্র্যাকটিক্যাল লাইফে ভীষণ ইম্পর্টেন্ট টু ডায়াগনোজ অ্যাকিউট রাপচার একটোপিক টাইমলি। আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে তো? ইয়েস হ্যাঁ ম্যাম। ম্যাম, দেখা যাচ্ছে। ঠিক আছে। What is ectopic pregnancy? It's a pregnancy where fertilized ovum is implanted and developed outside normal endometrial cavity. Outside uterus, outside normal endometrial cavity, মানে যেখানে নরমালি আমাদের প্রেগন্যান্সি ইমপ্লান্টেশন হয়, ইউটেরাসের অন্য জায়গাতেও কিন্তু একটোপিক প্রেগন্যান্সি হতে পারে। মেন কনসার্ন কি? হাই রিস্ক অফ মর্টালিটি অ্যান্ড মরবিডিটি, 4-fold ইনক্রিজ ইন ইনসিডেন্স। তার কারণ পরে বলবো, কিন্তু মর্টালিটি আগে অনেক বেশি ছিল, এখন প্রপার টাইমলি ম্যানেজমেন্টের জন্য ইট ইজ ডিক্রিজ বাই অলমোস্ট 80%। কোথায় কোথায় হতে পারে? মেনলি যেটা আমরা পাই ক্লিনিক্যাল প্র্যাকটিসে, দ্যাট ইজ টিউবুলার বা টিউবাল একটোপিক প্রেগন্যান্সি। আমরা জানি ফ্যালোপিয়ান টিউবের 4টে পার্ট, ইসমাস, অ্যাম্পালা অ্যান্ড ইনফান্ডিবুলার রিজিয়ন। এই 3টে জায়গাতেই মেনলি একটোপিক প্রেগন্যান্সি পাওয়া যায়। কমনেস্ট হচ্ছে অ্যাম্পালারি। আর কোথায় কোথায় হতে পারে না, ইউটেরাসের মধ্যেই লো ডাউন সার্ভাইকাল হতে পারে। অ্যানাদার একটা প্রেগন্যান্সি প্রবলেম খুব কমনলি আস্তে আস্তে উঠে আসছে, যে সিজারিয়ান স্কার প্রেগন্যান্সি, দ্যাট ইজ অ্যান্ড অলসো অ্যানাদার টাইপ অফ একটোপিক প্রেগন্যান্সি। ওভারিতে হতে পারে অ্যান্ড অ্যাবডোমিনাল হতে পারে। এগুলো খুব একটা কমন নয়, খুবই আনকমন। মেইনলি আমরা টিউবাল একটোপিক প্রেগন্যান্সি পাই। এটা হচ্ছে একটা টেবল, বইতেই আছে, সাইজ অফ ইমপ্লান্টেশন কোথায় কোথায় হতে পারে। কমনলি এক্সট্রা ইউটেরাইন, তার মধ্যে টিউবাল, অলমোস্ট 97% of ectopic pregnancies are tubal, ovarian only 0.5% and abdominal 1%. টিউবে কোথাও কোথাও হতে পারে বললাম, 4টে টিউবাল আমাদের পজিশন আছে। তার মধ্যে কমনেস্ট ইজ দ্য অ্যাম্পালারি, দ্যাট ইজ 55%, ইসমাস 25%, ইনফুলাম 18% and ইন্টারস্টিশিয়াল 2%। ওইদিকে যদি দেখতে যাই অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি, সেটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। প্রাইমারি ইমপ্লান্টেশন ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি কোনো একটা জায়গাতে হতে পারে, খুবই রেয়ার। আর সেকেন্ডারি হচ্ছে যদি আমার টিউব থেকে কোনোভাবে প্রেগন্যান্সিটা লাইভ অবস্থায়, লিভিং অবস্থায়, বা রেয়ারলি যদি ইউটেরোপেরিটোনিয়াল ফিস্চুলা থাকে, তাহলে ইউটেরাস থেকে বেরিয়ে গিয়ে সামহাউ অ্যাবডোমিনের কোনো স্ট্রাকচারে ইমপ্লান্টেশন হলো, দ্যাট ইজ সেকেন্ডারি অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি। এগুলো অলমোস্ট থিওরিটিক্যাল ইম্পর্টেন্স, কারণ এগুলো খুব একটা পাওয়া যায় না, মানে পাওয়া গেলে কেস রিপোর্ট করার মতো হয়ে যায় ব্যাপারটা। এবার ইউট্রাইন একটোপিক কোথায় কোথায় হতে পারে? খুবই আনকমন, জাস্ট 1.5%। তার মধ্যে সার্ভাইকাল হতে পারে লেস দেন 1%। অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার মানে একদম নিয়ার দ্য কর্নু অফ দ্য ইউটেরাস।
Don't confuse angular with cornual, কারণ cornual is different from angular in that sense. যখন bicornuate uterus পাওয়া যায়, it is an Mullerian abnormality. ইউটেরাসে দুটো কর্ণ থাকে, যখন প্যারামেসোনেফ্রিক ডাক্ট থেকে ইউটেরাস তৈরি হয় তখন দুটো ডাক্ট একসঙ্গে ফিউজ করেনি প্রপারলি, বাইকর্নুয়েট ইউটেরাস থেকে গেছে। সেই বাইকর্নুয়েট ইউটেরাসের একটা কর্ণর মধ্যে যখন প্রেগন্যান্সি ইমপ্লান্টেশন হয় সেটাকে বলে কর্নুয়াল। দ্যাট ইজ অলসো একটোপিক প্রেগন্যান্সি, মানে অনেক সময় এই হর্নটা নন কমিউনিকেটিং হয় এবং এখানে যেহেতু ন্যারো স্ট্রাকচার, এটাও রাপচার করে কিন্তু ম্যাসিভ হেমারেজ হতে পারে। আর অ্যানাদার ওয়ান যেটা আমি আগেই বললাম, সিজারিয়ান স্কার প্রেগন্যান্সি। What are the risk factors of ectopic pregnancy? প্রচুর রিস্ক ফ্যাক্টর আছে, কেননা এই রিস্ক ফ্যাক্টরগুলোর জন্য এখন ectopic pregnancy আরো বেড়ে গেছে। পার্টিকুলারলি পুরনো যেগুলো, মানে এখন আমাদের এআরটির জন্য, টিউবাল রিকনস্ট্রাকটিভ সার্জারির জন্য এদিকে ectopic-এর ইনসিডেন্স বেড়েছে। কিন্তু কিছু এজ ওল্ড রিস্ক ফ্যাক্টরস ছিল, তাদের মধ্যে যেগুলো হচ্ছে হিস্ট্রি অফ পিআইডি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, তাতে টিউবাল ড্যামেজ হলো, টিউবাল সিলিয়ারি মুভমেন্ট, টিউবাল মিউকোজা ড্যামেজ হলো। ন্যাচারালি যখন ইমপ্লান্টেশন, মানে যখন ফার্টিলাইজেশন হলো, সেই ফার্টিলাইজ ওভামটা আর ইউটেরাস অব্দি মুভ করলো না, তখন এটাকে আমরা ওইখানেই ইমপ্লান্টেড অবস্থায় পাই। সো হিস্ট্রি অফ পিআইডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যানাদার ফ্যাক্টর ইজ টিউবাল লাইগেশন অপারেশন করে ফেলা হলো, পার্মানেন্ট স্টেরিলাইজেশন যেটা, তাতে হলো কি সামহাউ কোনোভাবে একটু কানেকশন হয়ে গেল তার মধ্যে implantation of the pregnancy. Contraceptive failure, there is high chance of ectopic pregnancy. Patient who has previous history of ectopic pregnancy, patient who underwent tubal reconstruct surgery, যেমন কি হতে পারে হাইড্রোসালপিংস ছিল সেটাকে কারেক্ট করা হয়েছে, বা হাইড্রোসালপিংস এর জন্য ইনফার্টিলিটি ছিল তাতে একটা নিও অস্টিয়াম ফর্ম করা হয়েছে, এগুলো ল্যাপারোস্কোপিক্যালি করা হয়। বা অনেক সময় পেশেন্ট আসে আগে লাইগেশন হয়েছে কিন্তু পরে আবার সে বাচ্চা চায়, সে যে কারণেই হোক, কোনো ফ্যামিলি ডিজাস্টার বা অ্যাক্সিডেন্ট বা অনেকের দুটো বাচ্চাও মারা যায়, এত লাক খারাপ, তাতে আমরা আবার টিউবাল রিক্যানালাইজেশন করি। সেই অপারেশনের পর কিন্তু একটোপিকের ইনসিডেন্স অনেক বেশি। হিস্ট্রি অফ ইনফার্টিলিটি থাকলে ন্যাচারালি তার কিছু পেলভিক প্যাথোলজি থাকতেই পারে, তাদের মধ্যে বেশি হয়। আইইউসিটি বা ইন্ট্রা ইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, এ সবকিছু মুভমেন্ট স্লো করে দেয়, তার ফলে আইইউডি থাকাকালীন যদি প্রেগনেন্সি হয় তখন কিন্তু চান্স অফ একটোপিক প্রেগনেন্সি অনেক বেশি। হিস্ট্রি অফ প্রিভিয়াস ইনডিউসড অ্যাবর্শন, জেনাইটাল টিউবারকুলোসিস, একই ব্যাপার, জেনিটাল টিউবারকুলোসিস ভীষণভাবে টিউব ড্যামেজ করে, সুতরাং টিউবে ইমপ্লান্টেশন সম্ভব। মানে যে কজ আমাদের টিউব ড্যামেজ করবে তাতে কিন্তু একটোপিক প্রেগনেন্সির ইনসিডেন্স বাড়বে, যেমন টিউবাল এন্ডোমেট্রিওসিস, তাতেও একটোপিক বাড়ে। অ্যানাদার অ্যাসোসিয়েশন ইজ উইথ স্মোকিং। এখন আমরা বেশি কেস কেন পাচ্ছি, তার প্রথম কারণ হচ্ছে আগে পিআইডির ইনসিডেন্স কত ছিল এখন কত বেড়েছে, এটা ভারতবর্ষে এটার স্ট্যাটিস্টিক্স পাওয়া খুব সহজ নয়, কিন্তু ডেফিনেটলি এআরটি অনেক বেড়েছে। আইইউআই বা আইভিএফ প্রেগনেন্সি অনেক বেড়েছে। আইভিএফ প্রেগনেন্সি কিন্তু একটোপিক হওয়ার চান্স কম, কেননা ডিরেক্ট ইমপ্লান্টেশন হচ্ছে, এমব্রায়ো ট্রান্সফারই হচ্ছে ইনসাইড দ্য ইউটেরাইন ক্যাভিটি। কিন্তু আইইউআই বা এই ধরনের যে গুলো করা হয়, ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন করা হলো সিমেন প্রসেস করে, তার ক্ষেত্রে কিন্তু টিউবাল প্যাথোলজি থাকলে একটোপিক প্রেগনেন্সির ইনসিডেন্স অনেক বেশি হয়। তাছাড়া এখন আমাদের টিউবোপ্লাস্টি বা রিকানালাইজেশনের ইনসিডেন্স অনেক বেড়েছে, আগে যে অপারেশনগুলো খুব একটা করা হতো না তার জন্য বেড়েছে। আর অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট রিজন ইজ আর্লি ডিটেকশন। এখন এই ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি আর ইজি অ্যাভেলেবিলিটি অফ বিটা এইচসিজি এস্টিমেশন, এই দুটোর জন্য আমরা অনেক আগে একটোপিক ডায়াগনোজ করতে পারি। কিছু একটোপিক স্পন্টেনিয়াসলি রিজর্পশন হয়ে যায়, সেটা কিন্তু আমরা জানতেই পারতাম না যদি না আমরা একটোপিক মাইন্ডেড হতাম এবং টিবিএস এবং বিটা এইচসিজি রেগুলার করতাম। তো এইটা একটা বিরাট জায়গা যে কারণে ইনসিডেন্স অফ একটোপিক আগের থেকে বেড়েছে। মরবিড অ্যানাটমি জানা দরকার, থিওরিটিক্যালি ইম্পর্টেন্ট। কি কি চেঞ্জ হয় টিউবে? ফার্স্ট, there is implantation intercolumnar or between mucosal folds, and structural changes minimal হয়, কেননা ইউট্রাসের মতো থিক এন্ডোমেট্রিয়াম ওখানে থাকে না। The musculature of the tube is very narrow, but still it is get hyperplasia and hypertrophy. Intramuscular implantation হতে পারে, একটা pseudo capsule form করে, and due to trophoblastic invasion there will be erosion of the blood vessels. The pregnancy is unable to survive owing to poor blood supply, thus resulting in either abortion or resorption, which is rare, or tubal rupture, which is the most disastrous. কোথায় কোথায় কত কত সপ্তাহে রাপচার হয়, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গাইবার জন্য।
ইসথমাসে যদি থাকে তাহলে ইউজুয়ালি 6 to 8 উইকস, মানে ওই পিরিয়ড অফ অ্যামেনোরিয়া শুড বি উইদিন 8 উইকস। অ্যাম্পালারি রিজিয়ন আরেকটু পরে হয়, কারণ অ্যাম্পালারি রিজিয়ন dilated part of the tube, সেই জন্য ক্যাপাসিটি একটু বেশি, 8 to 12 weeks. And interstitial is the most delayed rupture occurs in case of interstitial ectopic pregnancy, কিন্তু which is very dangerous also, কারণ interstitial যদি রাপচার করে নিয়ার দ্য কর্নার অফ দ্য টিউব, এই সময় জায়গাটা খুব ঠিক থাকে, যার জন্য ম্যাসিভ হেমারেজ হয়। এটা অলমোস্ট 16 উইকসে গিয়ে রাপচার করে। অ্যাবর্শন ইজ কমন in ampullary pregnancies, whereas rupture is common in isthmus. কি কি টাইপের টার্মিনেশন হতে পারে? নাম্বার 1 হতে পারে টিউবের মধ্যে প্রেগন্যান্সিটা রয়ে গেল, একটু একটু করে ব্লিড করে করে একটা মোলার স্ট্রাকচারের মতো। মোল মানে দ্যাট ডাজন্ট মিন এইচ মোল অর হাইড্রেটিফর্ম মোল, কিন্তু এটা নয়, এটা হচ্ছে মোল ডিউ টু অ্যাবজর্পশন অফ ব্লাড, ডিউ টু অ্যাকুমুলেশন অফ ব্লাড ক্লট একটা মোলার স্ট্রাকচার ফর্ম করে, তার থেকে কমপ্লিট অ্যাবজর্পশন হতে পারে রেয়ারলি, বা টিউবাল অ্যাবর্শন হয়ে পেলভিক হিমাটোসিল ফর্ম করে। টিউবাল অ্যাবর্শন ইজ অলসো ভেরি কমন। পেশেন্ট কামস উইথ পেন অ্যাবডোমেন, ভেসোভেগাল অ্যাটাক থাকতে পারে, কিন্তু পেটে যখন আমরা ল্যাপারোটমি করি তখন পেটে খুব বেশি ব্লাড পাওয়া যায় না, কিন্তু দেখা যায় টিউবটা ডাইলেটেড, ইডিমেটাস, হাইপারট্রফিক হয়ে আছে, সেখানে একসময় ছিল সেটা অ্যাবর্শন হয়ে পেটে বেরিয়ে গেছে। তো কমপ্লিট হতে পারে, কমপ্লিট হয়ে গেলে ভালো, ব্লিডিং কম হয়। যদি ইনকমপ্লিট টিউবাল অ্যাবর্শন হয় সেখানে কন্টিনিউয়াস উজ করতে 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 ব্লিডিংটা বাড়তে থাকে। টিউবাল রাপচার, এটা হচ্ছে মোস্ট ড্রেডফুল, এটাই আমাদের মেইন কনসার্ন টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট। রুফ ইন দ্য রুফ অফ দ্য টিউব যদি রাপচার হয়, ডিফিউজ ইন্ট্রাপেরিটোনিয়াল হেমারেজ হয়, আর যদি ফ্লোরে হয় তাহলে ব্রড লিগামেন্টের দুটো লিপের মধ্যে ইন্ট্রালিগামেন্টারি হেমাটোমা হয়ে যায়। টিউবাল পারফোরেশন, এটাও খুব একটা কমন নয়, এর থেকেই সেকেন্ডারি অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি হতে পারে। যদি রুফে হয় তাহলে in abdominal cavity, and in the floor if tubal perforation occurs, then within the lips of the broad ligament secondary intraligamentary pregnancy occurs. This is almost theoretical, খুব একটা পাওয়া যায় না, আর কন্টিনিউশন অফ প্রেগন্যান্সি হয় না, প্র্যাকটিক্যালি হয় না। একটা এন্টিটি জানা একটু দরকার, এরিয়াস টেলর রিঅ্যাকশন, যদিও তোদের পার্ট 1 এতটা এখন দরকার নেই, কিন্তু ঘটনা হচ্ছে যখন লেকচার ক্লাস শিডিউল করা হয়েছে তখন ক্লাসটা যেমন নেওয়ার সেরকমই নেওয়া উচিত। তো যদিও আবার পার্ট 2 তে গিয়ে 8 সেমে গিয়ে এক টপিক আবার পড়ানো হবে। Areas Taylor reaction is characterized by the benign focal and unusual decidual changes in the presence of chorionic tissue. এতে যদি হিস্টোপ্যাথোলজিক্যালি দেখা যায় তাহলে দেখা যায় there will be loss of polarity, pleomorphism, hyperchromatic nucleus, vacuolated cytoplasm and intraluminal budding. Those in ectopic pregnancy, but it is not specific for pregnancy, ectopic pregnancy, it can be also seen in uterine pregnancy. এবারে আসছি অ্যাকিউট একটোপিক প্রেগন্যান্সিতে। এই অ্যাকিউট একটোপিক প্রেগন্যান্সি কিন্তু কমন নয়, ক্রনিক একটোপিক প্রেগন্যান্সি কমন, কিন্তু অ্যাকিউট একটোপিক প্রেগন্যান্সি যদি কোনো ডক্টর মিস করে, সে জুনিয়র হোক সিনিয়র হোক, ইউজুয়ালি জুনিয়রদের মিস করার চান্স বেশি, কারণ তারাই ইমার্জেন্সিতে বসে। একটা ইনসিডেন্ট বলি, তোদের ভালো লাগবে মানে প্র্যাকটিক্যাল পিকচারটা তোরা পাবি। লাস্ট অ্যাডমিশন ডেতে আমার একটা পেশেন্ট ভর্তি হয়েছে, শি ওয়াজ রেফার্ড ফ্রম SSKM OPD, not OPD, general ear, not gynae ear. She complained of abdominal pain, upper abdominal pain, and nausea. She attended general ear SSKM hospital 2 days back. 2 days back of my admission, that is on Wednesday. They just couldn't understand what happened. They just put a stamp, regret no bed vacant, and refer the patient to other medical colleges. তো লাকিলি পেশেন্টটা, ওরা শুনেছে আরজি করে ভালো ট্রিটমেন্ট হয়, ওরা আরজি করে এসে পড়েছে। এবার আমাদের জেনারেল ইয়ার ওটা যাই দেখেছে মহিলা পেশেন্ট পেট ব্যথা, গাইনি ইয়ারে পাঠিয়ে দিয়েছে, মানে ওরা এটা করে, এটা কমন প্র্যাকটিস, এটা এসএসকেএমও করা হয়, আমি জানি না কেন যে দেখেছিল মিস করে গেছে। গাইনি ইয়ারে এসে যাই দেখেছে সঙ্গে সঙ্গে বোঝা গেছে দ্যাটস আ কেস অফ রাপচার একটোপিক। পেশেন্ট পুরো সাদা, রোগা পটকা পেশেন্ট, এবার সাদা পেশেন্ট, পেট খুলে অলমোস্ট 2.5 থেকে 3 লিটার ব্লাড বেরিয়েছে। পেশেন্টটা এখনো ভর্তি আছে আমার আন্ডারে, এখনো ডিসচার্জের সময় হয়নি। তো ওই পেশেন্টটা যদি আরেকটু দেরি হতো মারা যেত। তো এই হচ্ছে আমাদের এখনকার পিকচার। যদি একটোপিক মাইন্ডেড না হয় যে ক্লিনিশিয়ান, হয়তো জুনিয়র কোনো ইন্টার্ন দেখেছে, সে তো বুঝতেও পারেনি যেটা একটোপিক হতে পারে, বুঝলে সে হয়তো সিনিয়রকে দেখাতো, কিন্তু বুঝতে হবে তো আগে না, তাকে তো দোষ দিলেও শুধু হবে না, কারণ সে তাকে হয়তো সেখানেই যে একটোপিকের
এই ধরনের ফিচার হতে পারে যে আপার অ্যাবডোমিনাল পেন নজিয়া নিয়ে যে একটোপিক প্রেগন্যান্সি রাপচার আসতে পারে বা শোল্ডার টিপ পেন নিয়ে একটোপিক প্রেগন্যান্সি আসতে পারে, এগুলো তো জুনিয়র লেভেলে জানা সম্ভব না যদি না সিনিয়ররা তাদের বলে। তো অ্যাকিউট একটোপিক প্রেগন্যান্সি কিরকম ক্লাসিক্যাল ট্রায়াড আমরা পাই, অলমোস্ট 50% পেশেন্টে থাকে আর বাকিদের কিন্তু থাকে না। মানে ক্লাসিক্যাল ট্রায়াডটা হতে পারে, তাতে এভরি ডক্টর শুড বি একটোপিক মাইন্ডেড, তা না হলে কিন্তু বোঝা যাবে না। পেন মোস্ট কনস্ট্যান্ট ফিচার, পেনটা অলমোস্ট সবার থাকে, কম বেশি হতে পারে। পিরিয়ড অফ অ্যামেনোরিয়া থাকতে পারে নাও থাকতে পারে। কেন বলছি, অনেক সময় দেখা যায় পেশেন্ট একটা মাঝের একটা পিরিয়ড অল্প স্পটিং হলো, যেটা হয়তো তখন অলরেডি ইমপ্লান্টেশন হয়ে গেছে, সো দ্যাট আ পিরিয়ড ইন ট্রু সেন্স, কিন্তু সে সেটাকেই এলএমবি বলে মেনশন করে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা পিরিয়ড অফ অ্যামেনোরিয়া পাচ্ছি না যদি 6 উইকস পরে রাপচার হয়। সেখানে আমাদের মানে ঠিকভাবে হিস্ট্রি নিলে আমরা পিরিয়ড অফ অ্যামেনোরিয়া পাবো, না হলে কিন্তু মনে হবে যে না, এটা পিরিয়ড মিস পিরিয়ড নয়। তো অলমোস্ট 60 to 80% of patient there may be delayed period or slight spotting at the time of expected menses, এইটাই হচ্ছে ডার্ক এরিয়াটা। আর ভেজাইনাল ব্লিডিং অনেক সময় স্ক্যান্টি ডার্ক ব্রাউন হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো ব্লিডিং নিয়েও একটু প্রেগন্যান্সি আসতে পারে। মানে আমাদের মেডিকেল সায়েন্সে কোথাও 2+2=4 হয় না, এইটাই আমাদের মেন ড্রব্যাক। এইটার জন্যই আমরা প্রচুর ঝামেলায় পড়ি, প্রচুর কেস আমাদের ফেস করতে হয়, মেডিকো লিগাল প্রবলেমস ফেস করতে হয়। ফিলিং অফ নজিয়া, ভমিটিং, ফেন্টিং, একটা সিনকোপ ডিউ টু রিফ্লেক্স ভেজোমোটর ডিস্টারবেন্স। যাই পেরিটোনিয়াল ক্যাভিটিতে একটু ব্লাড অ্যাকিউমুলেট করে, ব্লাড ইজ ভেরি মাচ ইরিটেন্ট টু দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি বা পেরিটোনিয়াল লেয়ার, তখনই একটা পেশেন্টের সিনকোপ বা ব্ল্যাকআউট মতো হয়। অ্যাবডোমিনাল পেন ইজ দ্য মোস্ট কমন ফিচার। শোল্ডার টিপ পেন কিন্তু হতে পারে। কেন হতে পারে না, ব্লাড যখন পেরিটোনিয়াল ক্যাভিটিতে পড়ছে, পেশেন্ট শুয়ে আছে টসিং ইন দ্য বেড, হয় কি প্যারা দিয়ে কিছুটা ব্লাড যদি ডায়াফ্রামের নিচে চলে যায়, ডায়াফ্রামকে ইরিটেশন করলে কিন্তু সেই পেন উইল বি রেফার টু দ্য শোল্ডার টিপ, পার্টিকুলারলি রাইট শোল্ডার। Patient is restless, looks blanched, pale, sweating with cold and clammy skin, শকে থাকে পেশেন্ট। কারণ অনেক সময় দেখা যায় অ্যাম্পালারি রাপচার হলে পেটে 1.5 থেকে 2 লিটার ব্লাড মিনিমাম থাকে, যদি দেরি হয় আরো বেশি থাকতে পারে, পেশেন্ট কিন্তু মারা যেতে পারে। ফাইন্ডিং কি পাওয়া যাবে, এত তাড়াতাড়ি ব্লাড জমে যায় পেটে, মাসেল গার্ড কিন্তু আমরা অ্যাকিউট একটোপিকে পাবো না, এটা মাথায় রাখতে হবে। পেটে পেরিটোনিয়াল ইরিটেশন সত্ত্বেও মাসেল গার্ড ডেভেলপ করতে, সুতরাং অ্যাকিউট একটোপিক রাপচার হলে আমরা মাসেল গার্ড পাবো না। অ্যাবডোমেন টেন্স টেন্ডার, পার্টিকুলারলি লোয়ার অ্যাবডোমেন, শিফটিং ডালনেস থাকতে পারে, রিজিডিটি রেয়ার কিন্তু। পাস স্পেকুলাম সেরকম ব্লিডিং দেখা যায় না। পিভি এক্সামিনেশন করলে, যেটা আন্ডার গ্র্যাজুয়েটে নেই, কিন্তু কমপ্লিট ইনফরমেশনের জন্য জানা দরকার যে ইউটেরাস মে বি বাল্কি, deviate to the opposite side due to accumulation of the blood, fornix is tender, movement of the cervix করলে patient complains of pain, এইটা কিন্তু বলা হয় সার্ভাইকাল মোশন টেন্ডারনেস। পিওডি ফুল থাকতে পারে, যদি বেশি ব্লাড থাকে মনে হয় যেন ইউটেরাসটা ভেতরে ফ্লোট করছে। এবারে ক্রনিক একটোপিক প্রেগন্যান্সির কি কি ফিচার আমরা পাবো। ক্রনিক একটোপিক প্রেগন্যান্সি কিন্তু ডায়াগনোসিস করা কঠিন। ক্রনিক একটোপিক প্রেগন্যান্সি কিন্তু কমনার দ্যান অ্যাকিউট রাপচার একটোপিক। ক্রনিকে কি হচ্ছে, হয়তো কিছুটা অ্যাবর্শন হয়েছে বা সামহাউ একটুখানি রাপচার হয়ে পুরোটা বেরোয়নি, ক্লট হয়ে গেছে, অল্প ব্লাড পেটে, সেই ব্লাডটা আবার কোয়াগুলেট করেছে, তার গায়ে গার্ড মোমেন্টাম এসে গেছে, সেখানে আমরা কিন্তু একটা অ্যাডনেক্সাল ক্রনিক একটোপিক প্রেগন্যান্সি। এবং সেখানে কিন্তু ওই একই ব্যাপার, যদি মাইন্ড না অ্যালার্ট থাকে টুয়ার্ডস একটোপিক, ক্রনিক একটোপিক কিন্তু মিস করে যায় অনেক সময়। It can be diagnosed by high clinical suspicion. Patient had previous attack of acute pain from which she has recovered. এই সময় কিন্তু কিছু একটা হয়েছিল, হয়তো টিউবাল অ্যাবর্শনটা শুরু হয়েছিল, কিছুটা ব্লাড বেরিয়েছিল, তখন একটা হয়তো ঢোকার মতো লেগেছে, খুব ব্যথা হয়েছিল, 1-2 দিন পর ব্যথাটা আস্তে আস্তে কমে গেছে, কারণ ওটা আস্তে আস্তে অর্গানাইজড হতে আরম্ভ করেছে, ফার্দার ব্লিডিং হয়নি, যার জন্য হিমোডাইনামিকলিও আনস্টেবল হয়নি। She may have amenorrhea, ওই একই ব্যাপার, খুঁজে পাওয়া নাও যেতে পারে বা প্রপার হিস্ট্রি নিলে তবে পাওয়া যেতে পারে। ভেজাইনাল ব্লিডিং থাকবে উইথ ডাল পেইন ইন অ্যাবডোমেন, উইথ ব্লাডার অ্যান্ড বাওয়েল কমপ্লেন্স হয়, কেননা পেটের মধ্যে যদি ব্লাড জমে থাকে, কোনো একটা মাস হয়ে থাকে, সেটা ইরিটেট করে এদিকে ব্লাডার ওদিকে বাওয়েলকে, সো দ্যাট ক্যান কজ ডিসইউরিয়া, ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন অ্যান্ড টেনিসমাস। অনেক সময় ব্লিডিং যদি বেশি হয় বা যদি পেশেন্ট সাফার্স ফ্রম প্রি এক্সিস্টিং অ্যানিমিয়া, সেখানে কিন্তু অল্প ব্লিডিংও পেশেন্ট পেল হতে পারে। সেই জন্যই ভ্যারিং ডিগ্রি অফ প্যালর বলা হয়েছে। পেশেন্টের লুকটা একটু টক্সিক
মতো হয়, মানে একটা কেমন ইল একটা লুক থাকে, পেশেন্টটাকে দেখে কিন্তু সুস্থ মনে হবে না, কিন্তু শক সেভাবে থাকার কথা নয় যদি জিসি ভালো হয়। এই কথাটা বারবার মাথায় রাখতে হবে যে আমার যদি প্রি এক্সিস্টিং জিসি খারাপ হয় তাহলে তার ব্লিডিং এর টলারেন্স খুবই খারাপ হবে। সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্ট অফ ব্লিডিং এর সঙ্গে আমি পেশেন্টের প্যালর ম্যাচ করতে পারবো না। আচ্ছা, টেন্ডারনেস এন্ড মাসল গার্ড অ্যাবডোমেন, কেন এখানে মাসল গার্ড ডেভেলপ করার টাইম পায়, অনেকদিন ধরে ইরিটেশন হচ্ছে, পেরিটোনিয়াল ইরিটেশন, আস্তে আস্তে মাস ফর্ম করছে, সেই জন্য। ভেজানাল মিউকোজা ইউজুয়ালি পেল, ইউট্রাস মে বি নর্মাল ইন সাইজ অর বাল্কি, ইল ডিফাইন্ড boggy tender mass may be felt in one of the forms. Unruptured ectopic, এটা হচ্ছে another entity, আগে যেটা বললাম ওই অবধি কিন্তু এটা ওটা প্রথমটা acutely ruptured, সেকেন্ডটা somehow disturbed, the third one is unruptured। এটা কিন্তু আমরা একমাত্র ওই ectopic minded হলে তবেই আমরা ডায়াগনোস করতে পারি, আদারওয়াইজ এই স্টেজ থেকে আইদার chronic ectopic or acute ectopic এ চলে যাবে। Diagnosed accidentally in laparoscopy or laparotomy, delayed period থাকবে, spotting with discomfort থাকবে, tenderness in lower abdomen থাকবে। এইসব পেশেন্টে যদি সাসপেক্ট করি আমরা যে ectopic আছে, the examination should be done gently, otherwise ফেটে যাবে। PV examination should be done gently. Uterus is usually with normal size. Small tender mass may be felt in the fornix। সেটা খুব রোগা পেশেন্ট ছাড়া অবশ্য বোঝা যায় না, মোটা পেশেন্ট হলে কিন্তু কোনোভাবেই আনরাপচার্ড ectopic বোঝা সম্ভব না। সেখানে কিন্তু আমাদের টোটাল ডায়াগনোসিস ডিপেন্ডস অন TVA and beta HCG. In recent years, in spite of an increase in the incidence of ectopic pregnancy, there has been a fall in the case fatality rate. কেন না আগে ডায়াগনোস করতে পারছি, আগে ট্রিটমেন্ট দিতে পারছি। This is due to widespread introduction of diagnostic tests and increased awareness of the serious nature of the disease. This has resulted in early diagnosis and effective treatment. Now, the rate to rupture is as low as 20%. কেন রাপচার হওয়ার আগেই আমরা ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করে দিচ্ছি, সেটা আইদার মেডিকেল ম্যানেজমেন্ট হোক, ল্যাপারোস্কোপিক ম্যানেজমেন্ট হোক, বা এক্সপেক্টেড ম্যানেজমেন্ট হোক, according to the case. Diagnosis এর মেন importance হচ্ছে ultrasonography, and TVS is much more sensitive than TAS or trans-abdominal sonography. TVS করলে আমাদের যে কাট অফ আছে, কাট অফ মানে সিরাম বিটা এসিজি লেভেলের সঙ্গে কত বিটা এসিজি ভ্যালু হলে আমরা বাই আলট্রাসোনোগ্রাফি একটা জেস্টেশনাল স্যাক দেখতে পাবো। এই কাটটা হচ্ছে ফর TVS, it is almost 4 to 5 weeks of gestation where the beta ECG level is more than 1500. In case of trans-abdominal sonography, it is more than 5 to 6 weeks of gestation, commonly more than 6, কেননা TAS এর sensitivity কম, আর সেখানে beta ECG level should be more than 6000। এখানে 4 থেকে 5 সপ্তাহ 1500 হলে আমি পাবো TVS এ, ওখানে TAS এ 6 সপ্তাহ বা তার বেশি, আর বিটা এসসিজি 6000 হলে তবে আমরা স্যাক দেখতে পাবো। এর নিচে যদি বিটা এসসিজি আমার হয়, সেখানে আমার ইউরিনারি প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হবে, কিন্তু ইউএসজি করলেও আমি কিন্তু কোনো স্যাক পাবো না। সেখানে আমাকে মাথায় রাখতে হবে দ্যাট প্রেগন্যান্সি মাইট বি ইন্ট্রাইউটেরাইন অর এক্সট্রাইউটেরাইন, সেখানে কিন্তু আমাকে ফলো আপে রাখতে হবে। এই থেকেই কিন্তু আমাদের ইনক্রিজড ডায়াগনোসিস অফ এক্টোপিক এখন সম্ভব হচ্ছে। এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি ইউজুয়ালি এমটি হয়, অনেক সময় একটা সিউডো জেস্টেশনাল স্যাক দেখা যায়। এইটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় যে ইন্ট্রাইউটেরাল স্যাক বলে, কিন্তু sonographically early gestational sac and pseudo sac can be differentiated. How? Early gestational sac is situated eccentrically, whereas pseudo sac is situated in the midline in the endometrial cavity. Shape of the early gestational sac is round, whereas pseudo sac is irregular. Border, it has got double border, and the pseudo sac has got ring sign, that is single border. Vascularity in early gestational sac is very high. If a Doppler is done, high blood flow is seen, whereas in pseudo sac it is sorry, almost avascular. এটা হচ্ছে একটা না মানে 6টা পিকচার অফ TVS। এখানে যে মাসটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে ফিটাস, এইটা অ্যারো, তোরা কি অ্যারোটা দেখতে পাচ্ছিস? হ্যালো হ্যালো হ্যালো, Yes, ma'am. Yes, ma'am. অ্যারোটা ভিজিবল যেটা দেখাচ্ছি আমি পয়েন্টার? Yes, ma'am. ঠিক আছে, তাহলে অ্যারোটা আমি যেখানে দেখাচ্ছি
অ্যারোটা যেখানে দেখাচ্ছি এটা কিন্তু ইউটেরাস, তার পাশে অ্যাডনেক্সাতে একটা স্যাক দেখা যাচ্ছে, তার মধ্যে কিন্তু ফিটাল স্ট্রাকচার ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এটা হেড। আচ্ছা, বি পিকচারেও এই একই পিকচার, মেইনলি ফোকাস হচ্ছে জেস্টেশনাল স্যাকটার উপর, এটা কিন্তু একদম ক্লিয়ারলি রাইট টিউবে আছে। আচ্ছা, এখানে এই পিকচারটা হচ্ছে ডপলার করা হয়েছে, দেখা যাচ্ছে বেশ হাই ভাস্কুলারিটি, তার মানে এটা কনফার্ম হয়ে গেল দ্যাট ইজ আ কেস অফ একটপিক প্রেগন্যান্সি। আর লাস্ট ফটো যেটা একদম রাইট হ্যান্ড সাইড কর্নারে আছে, এখানে কিন্তু একটা ট্রাইল্যামিনার এই যে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি লেয়ারটা দেখা যাচ্ছে, আর ইউটেরাসটা পুরো ক্লিন কাট, সেখানে কিন্তু কোনো স্যাক বা কিছু নেই। এটা আরেকটা পিকচার, এটাও TAS, কেন সামনে ব্লাডারটা দেখা যাচ্ছে, ব্লাডারের এটা আমার ট্রান্সভার্স সেকশন না, এটা হচ্ছে স্যাজিটাল সেকশন। ইউটেরাসটা পরিষ্কার বোঝা যাচ্ছে, তার পাশে এই যে গোল স্ট্রাকচারটা, এইটা হচ্ছে আমার গোল যে স্ট্রাকচারটা, এইটা হচ্ছে স্যাক, এইখানে হচ্ছে ফিটাল হোলটা, এই সামনে এটা হচ্ছে ব্লাডার, আর দিস ওয়ান ইজ দ্য ইউটেরাস। এটাও আরেকটা টিভিএস পিকচার, এখানে রাইট ওভারিটা আলাদা করে বোঝা যাচ্ছে, আর তার সঙ্গে ফিটাল পোল দেখা যাচ্ছে, সেখানে ইউট্রাইন ক্যাভিটি কিন্তু এমটি। আর এই যে ব্ল্যাকিশ এরিয়াগুলো হাইপোইকোইক, দিস আর দ্য কালেকশন অফ ব্লাড ইন পাউচ অফ ডগলাস, তার মানে বেশ ভালো একটা হিমোপেরিটোনিয়াম হয়েছে, দ্যাট ইজ অ্যাকিউট রাপচার একটু, অ্যাকিউট নাও হতে পারে, ক্রনিক রাপচারও হতে পারে, সেটা এটা দেখে বলা সম্ভব না, পেশেন্টের ক্লিনিক্যাল ফিচারের উপর ডিপেন্ড করবে, তার মানে এটা কিন্তু রাপচার একটপিক। দিস ইজ অ্যানাদার পিকচার অফ টিভিএস, এখানেও কালো জায়গাটা অ্যারো দিয়ে মার্ক করা আছে, ফ্লুইড ইন দ্য পিওডি, মানে এটা কিন্তু ব্লাড। কিছু সাইন আলাদা করে পাওয়া যায়, এটা পিজিদের মানে পোস্ট গ্রাজুয়েটদের ইম্পর্টেন্স, তাও আমি বানিয়েছি যখন একবার বলে রাখছি। বেজেল সাইন, which is a hyperechoic ring around gestational sac in adnexal region. Drop sign, it is seen, তোরা হয়তো এমসিকিউ তে এগুলো করে থাকতে পারবি, কারণ এগুলো তো এমসিকিউ তে আসে। Seen as small in conglomerate mass next to ovary and no evidence of sac or egg. আবার আরেকটা কি পিকচার পাওয়া যেতে পারে, adnexal sac with fetal pole and cardiac activity. This is the most specific diagnostic feature of ectopic pregnancy. And corpus luteum is usually found in the side of the ectopic pregnancy in almost 85% of the cases. This is the ring sign of ectopic pregnancy, which is a hyperechoic ring around an extrauterine gestational sac. এবার বিটা এসিজি অ্যাসে থেকে আমরা কি ইনফরমেশন পাবো? একটা বিটা এসিজি করে কিন্তু কোনো লাভ নাই। সাপোজ একটা বিটা এসিজি আমি করলাম, তাতে আমি রাউন্ড আবাউট 800 ভ্যালু পেলাম, এটা দিয়ে আমি কিছু কনক্লুশন ড্র করতে পারবো না, whether it is intrauterine, whether it is extrauterine, nothing। সেখানে তাহলে আমাকে সিরিয়াল বিটা এসিজি করতে হবে অলমোস্ট 48 আওয়ার্স বাদে। তাতে যদি আমি দেখি যে মোর দ্যান 66% অফ ইনক্রিজ ইন বিটা এসিজি টাইটার হয়নি, তাহলে আমায় সাসপেক্ট করতে হবে that either pregnancy is extrauterine or non viable। যদি ভায়াবল প্রেগনেন্সি হয়, নর্মাল প্রেগনেন্সি হয়, তাহলে উইদিন 48 আওয়ার্স অ্যাটলিস্ট ডাবলিং হবে। ডাবলিং হওয়া মানে আমি একদিকে নিশ্চিন্ত যে হ্যাঁ প্রেগনেন্সিটা প্রপারলি, একটোপিক প্রেগনেন্সি ডাবলিং হয় না, কারণ না যেহেতু আমার ডেসিডুয়াল রিঅ্যাকশন প্রপার নেই, বিটা এসিজি সেইভাবে ট্রোপোপ্লাস্ট থেকে সিক্রেটেড হয় না। তো কম বাড়া মানে একটা হচ্ছে আমার, এক্সকিউজ মি একটা ফোন আছে, হ্যালো, আমি তো বললাম আমার একটা অবধি ক্লাস আছে, আমি একটার আগে দেখতে পারবো না, একটু ওয়েট করতে হবে। হ্যালো, হ্যাঁ, when beta HCG level is less than 2000, doubling time help to predict viable versus non-viable pregnancy. আর বায়োকেমিক্যাল প্রেগনেন্সি কখন বলবো? যখন আমার ইউপিটি পজিটিভ আসছে, হয়তো মানে ইউরিনারি প্রেগনেন্সি টেস্ট ওই কার্ডে, কিন্তু আমি কোথাও স্যাক পাচ্ছি না, আর বিটা এসিজি ভ্যালুটা ঠিক মতো বাড়ছেও হয়তো না, সেখানে কিন্তু অনেক সময় দেখা যায়, এটা আমরা ডায়াগনোসিস করতে পারতাম না বিটা এসিজি না থাকলে, স্পন্টেনিয়াস অ্যাবজর্পশন হয়ে যায়। সেখানে মোর দ্যান, এমনিতে নর্মাল সিরাম বিটা এসিজি নন প্রেগনেন্ট উইমেন হচ্ছে লেস দ্যান 5, তো মোর দ্যান 10 যদি হয় তাহলে আমরা এটাকে বায়োকেমিক্যাল প্রেগনেন্সি বলতে পারি। সিরাম প্রোজেস্টেরন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট প্যারামিটার টু
differentiate between normal viable pregnancy and ectopic pregnancy. If the level is more than 25 nanogram per ml, it's suggestive of normal intrauterine pregnancy. And if the level is less than 15 nanogram, then it is suggestive of ectopic pregnancy. Or less than 5 যদি হয় তাহলে কিন্তু pregnancy non viable irrespective of its location. তো ectopic হলেও আমার less than 5 হলে কিন্তু ফাটার চান্সটা বা রাপচার হওয়ার চান্স অনেক কম। ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি ইজ আ গোল্ড স্ট্যান্ডার্ড, কিন্তু সব কেসে লাগে না বা সব কেসে করবো না, সেটা করতে হবে আমি ম্যানেজমেন্টে যখন আসবো। ওটা দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এটা খুব ইম্পর্টেন্ট, কেন অনেক সময় জেনারেল ইয়ারে যে পেশেন্ট যায় তাকে অ্যাকিউট একটোপিক পেশেন্টকে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ভেবে ট্রিটমেন্ট হতে শুরু হয়, এরকম হয় যদি পার্টিকুলারলি রাইট সাইডে রাপচার একটোপিক হয়। তো কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে? রাপচার কর্পাস লিউটিয়াম, একই রকম পেন হবে, প্রেগন্যান্সি সাইন, রাপচার এন্ডোমেট্রিয়াল সিস্ট বা চকলেট সিস্ট, টুইস্টেড ওভেরিয়ান সিস্ট, সব জায়গাতেই ওই পিরিয়ড অফ অ্যামেনোরিয়াটা কিন্তু প্লাস মাইনাস। Torsion, generation of degeneration of the pedunculated fibroid, incomplete abortion, acute appendicitis, perforated peptic ulcer is not common nowadays, renal colic থাকতে পারে, splenic rupture এটা খুব একটা কমন নয়, মানে splenic rupture যার হবে তার অন্য ইনজুরি সাইন থাকবে বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কেস হবে, splenic rupture-এর সঙ্গে একটোপিকের খুব একটা চান্স নেই। আচ্ছা, ক্রনিক একটোপিকের কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে? pelvic abscess, pyosalpinx, subserous uterine fibroid. Subserous uterine fibroid এই কারণে, subserous fibroid গুলো ইউটেরাসের বাইরে প্রজেক্ট করে, তো এখন যদি টুয়ার্ডস ফর্নিক্স আমরা ফর্নিক্স দিয়ে কোনো একটা মাস পাই, যদি সেটা সাবসারাস ইউটেরাসও হয় অনেক সময় পেতে পারি, যেটা মিসডায়াগনোজড অ্যাজ একটোপিক প্রেগন্যান্সি। স্যালপিনজাইটিস, রেট্রোভার্টেড গ্র্যাভিড ইউটেরাস অ্যান্ড অ্যাপেন্ডিকুলার লাম্প। এবার আসছি আমি ম্যানেজমেন্টে। ম্যানেজমেন্ট হতে পারে এক্সপেক্টেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট অ্যান্ড সার্জিক্যাল ম্যানেজমেন্ট। এবার এটাকে আমাকে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টস কন্ডিশন অ্যান্ড পেশেন্টের ফলো আপ করার মানে কমপ্লায়েন্স এবং অবশ্যই পেশেন্ট পার্টির অ্যাফোর্ডেবিলিটি অনেক কিছুর উপর ডিপেন্ড করে ডিসিশনটা নিতে হবে। এক্সপেক্টেড ম্যানেজমেন্ট কাকে করবো পরে বলছি। মেডিকেল ম্যানেজমেন্ট কি করে করা যায়? না কিছুই করা হয় না, জাস্ট মিথোট্রিক্সের এই যে লিস্টটা এখানে দিয়েছি এটা অলমোস্ট থিওরিটিক্যাল, আমরা ইউজুয়ালি মিথোট্রিক্সের ছাড়া কিছু দিই না। আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট আইদার রেডিক্যাল হতে পারে, দ্যাট ইজ স্যালপিংগেক্টমি, আর কনজারভেটিভ সেটা ইউজুয়ালি ল্যাপ্রোস্কোপিক্যালি করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট রাপচার একটোপিক, কেননা এইটার জন্য মেটারনাল মর্টালিটি হতে পারে। প্রথমে এই পেশেন্ট যখন আসবে, পেশেন্ট সাদা শকে থাকে তো এবং ন্যাচারালি অ্যাংশাস, তো এর জন্য কিন্তু আমি আগে রিসাসিটেট করব পরে ল্যাপারোটমি করব এটা ভাবলে হবে না, সাইমালটেনিয়াসলি আমাকে রিসাসিটেটও করতে হবে অ্যান্ড টু গেট প্রিপেয়ার ফর ল্যাপারোটমিও, এটা আমার একসঙ্গেই করতে হবে। কেন না প্রথমে যখন চ্যানেলটা করা হবে পেশেন্ট তো শকে, এক তো ভেন পেতে অনেক সময় অসুবিধা হবে, তো চ্যানেলটা যখন করা হবে তখনই কিন্তু ব্লাড স্যাম্পল টেনে নিতে হবে এবং ব্লাড প্রিপারেশনটা সঙ্গে সঙ্গে আরেকজন করে ফেলবে। ওদিকে ওটিতে ইনফরমেশন দিয়ে দিতে হবে একটা অ্যাকিউট রাপচার একটু এসেছে, তাড়াতাড়ি যেন তোলার ব্যবস্থা করা যায়। তো ওদিকে অ্যানাস্থেটিস্টও জিয়ে দেওয়া, ইউজুয়ালি এইসব কেস তো আর স্পাইনাল অ্যানাস্থেশিয়া হয় না, এগুলো জেনারেল অ্যানাস্থেশিয়া দিতে হয়, তো সেগুলোর জন্য প্রিপেয়ার করতে শুরু করলো। ওদিকে একজনকে পাঠাতে হবে ব্লাড আনতে, মানে ব্লাডটা খুব তাড়াতাড়ি দরকার, ওই যখন দেবে দাঁড়িয়ে থাকলে ওয়েট করার মতো সময় কিন্তু এখানে নেই। তো এই সবকটা জিনিস একসঙ্গে রেডি করলে তবে পেশেন্টটাকে কিন্তু আমরা সেভ করতে পারবো এবং এরকম পেশেন্ট আমরা সব বাঁচাই, একটোপিক প্রেগন্যান্সি থেকেও মারা যায় না। তো অ্যান্টি শক ট্রিটমেন্ট কি হবে? আইভি লাইন মেড পেটেন্ট, ক্রিস্টালয়েড ইজ স্টার্টেড, ব্লাড স্যাম্পল ফর হিমোগ্লোবিন, ব্লাড গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিং নিয়ে নেওয়া হলো, ক্যাথেটারাইজেশন করে দেওয়া হলো, আর পোলয়েড ফর ভলিউম রিপ্লেসমেন্ট। এবার তাড়াতাড়ি ল্যাপারোটমির জন্য প্রিপেয়ার করতে হবে, খুব তাড়াতাড়ি পেটে ঢুকে পড়তে হবে এবং তাড়াতাড়ি বন্ধ করতে হবে, মানে পেশেন্ট কিন্তু স্টেবল নয়, তো অনেক সময় নিয়ে ওটি করার কেস এটা নয়। র্যাপিড এক্সপ্লোরেশন অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, স্যালপিংগেক্টমি, এখানে স্যালপিংগেক্টমি করতে হয় কারণ টিউবটা তো রাপচার্ড, খুব একটা ভালোভাবে রিপেয়ার করাও সম্ভব হবে না এবং অত টাইম দিয়ে হয় না। এখানে আমার টার্গেট হচ্ছে পেশেন্টের জীবনটা বাঁচানো। আর অটো ট্রান্সফিউশন আমাদের দেশে সম্ভব নয়, ওই ব্লাডই দিতে হয়, টিআরবিসি। আচ্ছা, এখানে দুটো পিকচার, একটা টোটাল স্যালপিংগেক্টমি, ডান দিকে একটা পার্শিয়াল স্যালপিংগেক্টমি, টিউব কন্টেইনিং একটোপিক প্রেগন্যান্সি ইজ রিমুভ, ডান দিকে মার্ক করা আছে, আর পার্শিয়ালে যেটুকু পোর্শন আমার ফেটে আছে বা ড্যামেজ আছে ওইটুকু পোর্শন বাদ দিয়ে আমরা পরে পেশেন্টটা তো অবস্টেট্রিক হিস্ট্রি দেখতে হবে, যদি তার লিভিং ইস্যু না থাকে আর হয়তো হিস্ট্রি অফ একটোপিক প্রেগন্যান্সি ইন অ্যানাদার সাইড আগে আছে, তাহলে তার এই টিউবটা খুব ভাইটাল, পুরো কেটে বাদ দেওয়া যাবে না, পরে করার চেষ্টা করা যেতে পারে।
এক্সপেক্টেড ম্যানেজমেন্ট কাকে করব না, এক হচ্ছে আমার মাসের একটা সাইজ মাথায় রাখতে হবে, আর বিটা এসসিজি লেভেল খুব বেশি থাকলে কিন্তু আমার এক্সপেক্টেড ম্যানেজ করা যাবে না। তাহলে টিউবাল একটোপিক প্রেগন্যান্সি একমাত্র করা হয়, মানে অন্য একটোপিক করতে পারবো না। পেশেন্ট শুড বি হিমোডাইনামিক্যালি স্টেবল, রাপচার বা ব্লিডিং থাকবে না, অ্যাডনেক্সাল মাস ট্রান্সভেজাইনালি করে মানে সোনোগ্রাফি করে মেজার করতে হবে, দ্যাট শুড বি লেস দ্যান 3.5 সেন্টিমিটার, ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি থাকবে না। আর ইনিশিয়াল বিটা এসসিজি যদি লেস দ্যান 1000 থাকে তাহলে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট সাকসেসফুল হয়। প্রোটোকল কি, এটা কিন্তু ডোমেস্টিক ট্রিটমেন্ট নয়, হসপিটালেই রাখতে হবে, হিমোগ্লোবিন দেখতে হবে, আর সিরাম বিটা এসসিজি যদি দিন চারেক পরে করা যায় দেখা যায় ফল করছে, এবং টিবিএসটাও রিপিট করতে হবে। তবে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট আমরা খুব একটা করি না, কারণ কতদিন ধরে ভর্তি বা রাখবো আর কতদিনই বা ওয়েট করবো, আর যদি ফেটে যায় তখন আবার একটা এমার্জেন্সি হবে, সেই জন্য আমরা আইদার মেডিকেল ম্যানেজমেন্ট করি বা সার্জিক্যাল ম্যানেজমেন্ট কমনলি করি, কিন্তু এক্সপেক্টেড ম্যানেজমেন্টেরও একটা জায়গা আছে। মেডিকেল ম্যানেজমেন্ট কার কার করব, নাম্বার 1 হিমোডাইনামিক্যালি স্টেবল থাকবে, সেকেন্ড লো সিরাম বিটা এসসিজি ইউজুয়ালি 5000 এর কম থাকলে মেডিকেল ম্যানেজমেন্ট সাকসেসফুল হয়, ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি শুড নট বি প্রেজেন্ট, ভালো করে দেখে নিতে হবে কোনো ইন্ট্রাইউটেরাইন প্রেগন্যান্সি নেই, আর এই কেসে কিন্তু বিটা এসসিজি দিয়ে ফলো আপ করতে হয় অনেক দিন, সেই জন্য যদি পেশেন্টের ফলো আপ করার মতো অবস্থা না থাকে বা দূরে পেশেন্ট হয় বা গরিব পেশেন্ট, সে হয়তো বারবার বিটা এসসিজি করাতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু এটা আমার চয়েস অফ ট্রিটমেন্ট নয়। এনআইসি যে গাইডলাইন হয় ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ স্কিমের আন্ডারে যে নাইস গাইডলাইনগুলো হয় তাদের রেকমেন্ডেশন অনুযায়ী মেথোট্রেক্সেট শুড বি দ্য ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট ফর উইমেন হু আর এবল টু রিটার্ন ফর ফলো আপ অ্যান্ড হু হ্যাভ নো সিগনিফিকেন্ট পেইন and ruptured ectopic pregnancy with a mass smaller than 35 millimeter with no visible heartbeat, a serum beta eCG between 1500 to 5000 and absence of any intrauterine pregnancy. Surgical management কি করব, conservative surgery in case of hemodynamically stable patient. It can be done with laparoscopically or with a small incision by laparotomy. কাকে করব, যার ডিজায়ারিং ফর ফিউচার প্রেগনেন্সি। অনেক পেশেন্টেরই যাদের ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি হয় বা রেকারেন্ট প্রেগনেন্সি লস হয় associated with PID or associated with damaged tube due to some other reasons, তাদের কিন্তু রিপিটেড একটোপিকও হয়, মানে কপাল যার খারাপ তার খারাপই থাকে, এই হচ্ছে ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু কোনোভাবে টিউবটাকে রাখতেই হবে, সবকে কেটে ফেললে হবে না। চয়েস অফ টেকনিক কি, ডিপেন্ড করছে কোথায় আছে আর টিউবের কন্ডিশনটা কিরকম। এটা একটা ল্যাপারোস্কোপিক পিকচার অফ আনরাপচার্ড একটোপিক, এটা রাইট টিউবটা পুরো রেড অ্যারো দিয়ে দেখানো আছে, এইখানে কিন্তু স্যাকটা আছে, আর পেশেন্টের বাঁ দিকের যে হোয়াইট স্ট্রাকচারটা ওটা কিন্তু লেফট। কি কি কনজারভেটিভ সার্জারি হতে পারে, লিনিয়ার স্যালপিঙ্গোস্টমি, লিনিয়ার স্যালপিঙ্গোটমি এন্ড সেগমেন্টাল রিসেকশন এন্ড অ্যানাস্টোমোসিস। তো স্যালপিঙ্গোস্টমি এন্ড গোটমি দুটোর মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে স্যালপিঙ্গোস্টমিতে আমরা ওপেনিংটা, যে ওপেনিং দিয়ে ওটাকে বার করা হলো মাসটাকে, সেই ওপেনিংটা কিন্তু রেখে দেওয়া হয়, রিপেয়ার, ওটা আস্তে আস্তে নিজে থেকে সেকেন্ডারি ইন্টেনশনে হিল করে যায়, যদি ব্লিডিং থাকে মাইক্রো কটরি দিয়ে কটরি করে দেওয়া হয়। আর স্যালপিঙ্গোটমিতে খুব ফাইন সুচার দিয়ে 7 গুলো হচ্ছে আমাদের সুচারের মেজারমেন্ট, তো 7 ইন্টারাপ্টেড সুচার দিয়ে আমরা ওটাকে রিপেয়ার করে দিই। আর যদি দেখা যায় যে এই ধরনের ওটি করা যাবে না, মানে জাস্ট ইনসিশন দিয়ে ভেতর থেকে একটোপিকের মাসটাকে বের করে আনা যাবে না, সেখানে সেগমেন্টাল রিসেকশন এন্ড অ্যানাস্টোমোসিস অফ দ্য টিউব করা হয় ইন দ্য সেম সিটি। অ্যানাদার অপশন ইজ মিল্কিং অর ফিমেল এক্সপ্রেশন, এটা একদম পার্টিকুলারলি ডিস্টাল অ্যাম্পালারি বা ইনফ্যান্টিবুলার প্রেগন্যান্সি ছাড়া সম্ভব না। একটু ল্যাপারোস্কোপির যে ইনস্ট্রুমেন্টগুলো হয়, যে গ্রাসপারগুলো হয়, সেগুলো দিয়ে আস্তে আস্তে মিল্ক করে করে মাসটাকে পেরিটোনিয়াল ক্যাভিটিতে বের করে দেওয়া হয়, তারপর ব্লিডিং আছে কিনা দেখে নিয়ে পেশেন্টের মানে ওটি থেকে নামানো হয়। অ্যাডভান্টেজেস অফ ল্যাপারোস্কোপি তোরা সবাই জানি, সেই যুগে ডায়াগনোসিস, ইভ্যালুয়েশন, ট্রিটমেন্ট, এভরিথিং ইজ ভেরি ইজি অ্যান্ড লেস ইনভেসিভ, লেস হসপিটাল স্টে, এইসব অ্যাডভান্টেজ তো আছে। কিন্তু কনজারভেটিভ সার্জারির পরে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু মেজার দ্য বিটা এসসিজি সিরিয়ালি।
কেননা কিছুটা রেসিডুয়াল টিস্যু ওখানে আমার রয়ে গেল, ওটা তো আমি বার করতে পারলাম না। সেখানে কিন্তু ওখানে কোনো পারসিস্টেন্ট ট্রোফোপ্লাস্টিক টিস্যু থাকছে কিনা সেইটা দেখার জন্য আমাকে উইকলি এটা ইসিজি করে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত ওই লেস দ্যান 20 লেভেলে আসছে। দরকার হলে কিন্তু মেথোট্রেক্সেটও দিতে হতে পারে। এখানে একটা পিকচার কিভাবে টিউবের উপর ইনসিশনটা দেওয়া হচ্ছে, মানে এটা স্যালপিং গস্টমি না স্যালপিং গটমি এটা থেকে কিন্তু বলতে পারছি না, কারণ রিপেয়ারটার উপর ডিপেন্ড করছে ওই ক্লাসিফিকেশনটা। কিন্তু এইটা ক্লিয়ারলি একটা ইনসিশন দেওয়া হচ্ছে বাঁদিকে পিকচারে, আর ডান দিকে ওই ক্লটেড মাসটা টিউব থেকে বের করে আনা হচ্ছে। আচ্ছা, এবারে মেইন জিনিসটা আমার হয়ে গেল। এবারে আমার কিছু এক্সট্রা একটপিক প্রেগনেন্সি যেগুলো হয় অন্যান্য সাইটে, জাস্ট আমি মেনশন করে দিচ্ছি। এগুলো নিয়ে খুব একটা বেশি কিছু কেউ জিজ্ঞাসাও করে না, বা এগুলো খুব একটা ইম্পর্টেন্টও কিছু না। ওভেরিয়ান একটপিক প্রেগনেন্সি ইনসিডেন্স খুব কম, রিস্ক ফ্যাক্টর আইইউসিডি। এতে এইটা জানতে হবে যে কোন ক্রাইটেরিয়াটা কার নাম। এখানে স্পিজেলবার্গের একটা ক্রাইটেরিয়া আছে, তাতে ইপসিলেটরি টিউব শুড বি ইনট্যাক্ট and separate from sac. Sac occupies the position of the ovary, connected to uterus by ovarian ligament and ovarian tissue found on its wall of the pregnancy sac. Key management ওই একই ম্যানেজমেন্ট, রিসেকশন, আর সঙ্গে যদি সিস্ট থাকে ওভেরিয়ান সিস্টেক্টমি। অ্যাবডোমিনাল প্রেগনেন্সি ভেরি রেয়ার, এতে কিন্তু মেটার্নাল মর্টালিটি রেট খুব হাই, যদি হয় তাহলে কিন্তু খুব বিপদ। আর হিস্ট্রি কি থাকে, ইরেগুলার ব্লিডিং, স্পটিং, নজিয়া, ভমিটিং, মানে অ্যাবডোমিনাল অনেক রকম ফিচার্স থাকতে পারে, ইনডাইজেশন, কনস্টিপেশন, ডায়রিয়া। এবারে ইউজুয়ালি অনেক বড় সাইজের অ্যাবডোমিনাল প্রেগনেন্সিও রিপোর্ট আছে, সেখানে ফিটাল মুভমেন্ট পর্যন্ত পেশেন্ট পায়। তবে ইদানিং খুব একটা পাওয়া যায় না, কারণ অনেক আগে ডায়াগনোসিস হয়ে যায় এবং ভীষণই রেয়ার। আচ্ছা, অন এক্সামিনেশন অ্যাবডোমিনাল ফিটাল পজিশন পাওয়া যাবে, ইজিলি palpable under skin, and uterus palpated as separate structure, no uterine contraction after oxytocin infusion. That might be primary or secondary. Primary abdominal pregnancy is also very rare, secondary তাও পাওয়া যায়। তো এখানে ক্রাইটেরিয়া কার নামে না স্টাডি ফোর্ডস ক্রাইটেরিয়া, বোথ টিউবস এন্ড ওভারিজ আর নরমাল, অ্যাবসেন্স অফ ইউটেরোপেরিটোনিয়াল ফিস্টুলা, তাহলে কিন্তু সেকেন্ডারি হয়ে যাবে, নট প্রাইমারি। আর প্রেগনেন্সি related to peritoneal surface and young enough to rule out possibility of secondary implantation. সেখানে সেকেন্ডারি একটপিক প্রেগনেন্সি কি হবে, মানে সেকেন্ডারি অ্যাবডোমিনাল conceptus escapes out through a rent from primary site. That might be due to uteroperitoneal fistula or rupture of the tube, যেটা আগে বললাম, যেখানে ক্লাসিফিকেশন বলেছিলাম যে যদি রুফ অফ দ্য টিউব রাপচার করে বা পারফোরেট করে, দ্যাট প্রেগনেন্সি উইল বি ইন্ট্রাপেরিটোনিয়াল অ্যাবডোমিনাল প্রেগনেন্সি। যদি ফ্লোর করে তাহলে উইদিন দ্য layers of the broad ligament, that is extraperitoneal broad ligament, secondary abdominal pregnancy. Cervical pregnancy এইটা কিন্তু পাওয়া যায়, এবং এটাও কিন্তু ডায়াগনোসিস করা তখনই সম্ভব যদি কেউ একটু মাইন্ডেড হয়। Implantation occurs in cervical canal at or below internal os. Rare, 1 in 18,000. কি কি রিস্ক ফ্যাক্টর থাকে না, প্রিভিয়াস ইনডিউসড অ্যাবর্শন, প্রিভিয়াস সিজারিয়ান ডেলিভারি, অ্যাশারম্যান সিনড্রোম, এটা ইউট্রাইন সাইনিকিয়া ফর্ম করে। দ্যাট মাইট বি ডিউ টু ওভার এনথুজিয়াস্টিক ডিএনই অর টিউবারকুলোসিস, দুটোই হতে পারে। ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ডিইএস এক্সপোজার এখন পাওয়া যায় না, অ্যান্ড যদি ইউট্রাইন ক্যাভিটিতে কোনো কোনো ডিসটর্টেড থাকে ডিউ টু ফাইব্রয়েড। ডায়াগনোসিস এত ডিটেল যাচ্ছি না, এগুলো পোস্ট গ্রাজুয়েটদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তবে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা এই কারণে বলছি, আরেকটা এন্টিটি যেটা আমি বললাম সিজারিয়ান স্কার প্রেগন্যান্সি, সেইটাও কিন্তু এই জায়গাতেই ইমপ্লান্টেড হবে, সার্ভাইকাল রিজিয়নে। সেখানে আমি কি করে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করার এইটাই একমাত্র পয়েন্ট, সেটা হচ্ছে সার্ভাইকাল যে ক্যানাল, দ্যাট ইজ ইন্টারনাল অস থেকে এক্সটার্নাল অসের মধ্যে যে পোর্শনটা, সেই পোর্শনে যদি প্রেগনেন্সি স্যাক থাকে দ্যাট ইজ সার্ভাইকাল। আর সিএসপি মানে সিজারিয়ান স্কার প্রেগনেন্সিতে ওই এন্ডোমেট্রিয়াল এন্ডোসার্ভাইকাল ক্যানালটা কিন্তু খালি থাকবে, এমটি হবে, সেটা ইমপ্লান্টেশন হবে উইদিন দ্য ওয়াল অফ দ্য ইউট্রাস। আচ্ছা, এখানে আবার তিনটে ক্রাইটেরিয়া তার নাম হলো, ওটা স্পিজেলবার্গ, ওটা স্টাডি ফোর্ড, এটা হলো রিউবিনস। রিউবিনের কিন্তু হিস্টোপ্যাথোলজিক্যাল ক্রাইটেরিয়া, যখন আলট্রাসোনোগ্রাফি ছিল না তখন তো এইভাবেই করতে হতো।
present opposite placenta previa. Placenta previa কিন্তু এখানে ইমপ্ল্যান্টেড হয় পরে যদি প্রেগন্যান্সিটা সামহাউ ডেভেলপ করে। দ্যাট ইজ কর্নুয়াল প্রেগন্যান্সি। সেটা প্রথমেই যেটা বলেছিলাম যে বাইকর্নুয়াল ইউটেরাসের রুডিমেন্টারি হর্নে যে প্রেগন্যান্সি হয়, এখানে রাপচার হতে পারে কিন্তু at 5 মান্থস পর্যন্ত, মানে 12 to 20 উইকসে গিয়ে রাপচার হবে, ম্যাসিভ হেমারেজ হবে, পেশেন্টকে বাঁচানো কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেটা বলেছিলাম প্রথমেই আমি, অ্যাঙ্গুলার প্রেগন্যান্সি, দ্যাট ইজ ইমপ্ল্যান্টেড নিয়ার দ্য কর্ন অফ দ্য ইউটেরাস। সেই অ্যাঙ্গুলার প্রেগন্যান্সির সঙ্গে অনেক সময় এটাকে মিসনামার করে ফেলা হয় কর্নুয়াল প্রেগন্যান্সি, যেহেতু নিয়ার কর্ন। রিয়েল কর্নুয়াল প্রেগন্যান্সি ইজ implantation occurs within the horn of the bicornuate uterus. এখানে ওই অ্যাফেক্টেড কর্নটাকে এক্সারসাইজ করতে হবে, কিন্তু অনেক সময় দেখা যায় এত হাইপারভাস্কুলার ইউটেরাস তাতে কিন্তু রিপেয়ার করা যায় না, কন্টিনিউয়াস ব্লিডিং হতে থাকে, আলটিমেটলি হিস্টেরেক্টমি করতে হয়। ইন্টারস্টিশিয়াল প্রেগন্যান্সি এটা একটা আলাদা এন্টিটি, সেই জন্য আলাদা করে বলেছি। Ruptures at late 3 to 4 months of gestation, very fatal, কারণ সেই একই রকম বিভৎস ব্লিডিং হয়, যার জন্য আলটিমেটলি হিস্টেরেক্টমি লাগে। আর যদি আর্লি সামহাউ করা যায়, এখন এই টিবিএস এবং বিটা এসিজির জন্য মিথোট্রিক্সেট দিয়ে ট্রিটমেন্ট করা সম্ভব। সিজারিয়ান স্কার একটোপিক প্রেগন্যান্সি এখন একটা খুব রিসেন্ট অনেক কেসই আমরা পাচ্ছি, যেটা কিন্তু আগে এত পাওয়া যেত না। তো USG shows an empty uterine cavity and gestation sac is attached low to the lower segment of cesarean scar. ক্লিনিক্যাল ফিচার একই রকম, ওই অ্যাবর্শনের মতো ফিচার হবে, পেন অ্যাবডোমেন থাকতে পারে, ব্লিডিং থাকতে পারে, মাঝে মাঝে স্পটিং হচ্ছে। ডায়াগনোসিস কিভাবে করা হবে না, আল্ট্রাসোনোগ্রাফি করে এবং ডপলার করলে দেখা যায় ওখানে হাই ভাস্কুলারিটি। ম্যানেজমেন্ট স্কার এক্সিশনও করা যায়, যদি মানে ডায়াগনোসিসটা কোনোভাবে ডাউটফুল হয়, পেট খুলে আমরা ওই স্কার পোর্শনটুকু এক্সারসাইজ করে ইউটেরাস রিপেয়ার করতে পারি। যদি ব্লিডিং স্টপ না হয় তাহলে হিস্টেরেক্টমি, আর কনজারভেটিভ ম্যানেজমেন্ট হিসেবে মিথোট্রিক্সে ট্রাই করা যেতে পারে স্ট্রিক্টলি আন্ডার অবজারভেশন। তাহলে সামারি কি হলো, এখানে যে পয়েন্টটা লেখা নেই, যেটা মাথায় রাখতে হবে যে অ্যাকিউট রাপচার একটোপিকের থেকে কিন্তু ক্রনিক একটোপিক মাচ মোর কমন। একটা ফলস কনসেপশন থাকে স্টুডেন্টদের যে হয়তো অ্যাকিউট রাপচারটাই বেশি দেখতে পাই, বেশি chronic ectopic is much more common than acute ruptured ectopic. Incidence of ectopic pregnancy is rising while maternal mortality from it is falling. Ectopic pregnancy can be diagnosed early before it ruptures with recent advancement in immunoassay of beta HCG, high resolution USG, and diagnostic laparoscopy. There has been a shift in the management from ablative surgery to conservative fertility preserving surgery, and laparotomy should be done when it is in doubt, particularly to save the life of the patient. Hemodynamically unstable patient নিয়ে ভাবনা চিন্তা করলে চলবে না। The choice today is laparoscopic treatment of unruptured ectopic, and careful monitoring and proper counseling is required for further follow-up. কিছু স্লাইড আমার এক জুনিয়র আছে ডক্টর সৌরভ চৌধুরী থেকে নেওয়া, তো I am very much thankful to him. So a doctor should be ectopic minded, otherwise you won't be able to diagnose ectopic. হ্যালো, কিছু যদি কোয়েশ্চেন থাকে তোরা করতে পারিস। হ্যালো, শোনা যাচ্ছে? Yes, ma'am. কিছু কোয়েশ্চেন যদি থাকে করতে পারিস। কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমি বন্ধ করবো, কারণ তোদের আবার পরের জনের ক্লাসে ছাড়তে হবে না। Ma'am, if you can send the PPT in the WhatsApp group. তোদের নাম্বারটা আমাকে আমার তোদের সিআর এর নাম্বার আমার কাছে নেই, আমার নাম্বারটা তাহলে নোট করে নে। Yes, ma'am. 97489 68. Yes. 739 97489 68
739 এটাতে একটা হোয়াটসঅ্যাপে আমার হাই করে দে, সিআর এর নাম দিয়ে আমি ওখানে পাঠিয়ে দিচ্ছি। Okay, ma'am. Thank you, ma'am. আর কোনো কোয়েশ্চেন নেই তো? Yes, ma'am. You can end the meeting. Okay, thank you everybody.